তিস্তার পানি বাংলাদেশের মানুষের অধিকার বললেন তারেক রহমান। ক্ষমতায় গেলে মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। আইসিটি টাওয়ারে দুদকের অভিযান মিলেছে A2I প্রোগ্রামের 850 কোটি টাকার দুর্নীতির প্রমাণ। জয় পলক সহ 14 জনের যোগসাজশ। গণ অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে বিতর্ক, নীতির ব্যত্যয় ঘটিয়েছে শিবির বললেন সার্জিস। নিজেদের তুলে ধরতেই সত্য প্রকাশের দাবি সংগঠনটি। গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে 20 এপ্রিল চার্জশিট দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। 1 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের আশা। অবিলম্বে নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ার দাবি। জামায়াতের ATM আজহারুলকে মুক্তি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি। আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। সংবাদ রাতে দেখছিলেন একে STN টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শিখা আজিজ। তিস্তা সহ অভিন্ন 54টি নদীর পানি নিয়ে ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে অপ্রতিবেশী সুলভ আচরণ করেই চলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি। দেশের স্বার্থ রক্ষায় পররাষ্ট্রনীতিতে পরিবর্তন প্রয়োজন উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশে বিশৃঙ্খলা এড়াতেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। সাইফুল রিপনের প্রতিবেদন। তিস্তা নদী রক্ষা আন্দোলনের 2 দিনের কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারতের সঙ্গে বাংলাদেশের 54টি যে অভিন্ন নদী, এই নদীর পানির ন্যায্য হিস্সা প্রাপ্তি এটা কোনো কারো করুণার বিষয় নয়। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি বাংলাদেশের প্রাপ্য। তিস্তা নদী রক্ষার আন্দোলন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে ত্বরান্বিত করবে বলে মন্তব্য করেন তারেক রহমান। পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের সাথে অপ্রতিবেশীমূলক আচরণ করেই চলেছে। জনগণের সমর্থনে আল্লাহর রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। দেশের স্বার্থ না দেখে পলাতক স্বৈরাচার একতরফাভাবে ভারতকে সুবিধা দিয়ে গেছে দাবি করে তিনি বলেন, দেশটির সঙ্গে করা অসম সব চুক্তি পুনর্বিবেচনা করতে হবে। পলাতক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া ছাড়া ভারত কি বাংলাদেশকে আর কিছু দিয়েছে? কিচ্ছু দেয় নাই। জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে গিয়ে নিজেকে সে তাদের সেবা দাসীতে পরিণত করেছিল। দেশের পররাষ্ট্রনীতি নিয়েও নতুন করে ভাবতে হবে বলে মনে করেন তারেক রহমান। বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু স্থায়ী মিত্র বলে কিছু নেই, বরং একটা দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা, ন্যায্যতা এবং প্রয়োজনের ভিত্তিতে। স্বৈরাচার পালিয়ে যাওয়ায় ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতন্ত্রের পক্ষের শক্তি কিংবা সরকারের কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে এই খুনি পলাতক স্বৈরাচার আর তার দোসররা পুনর্বাসনের সুযোগ না পায়, সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সে ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতের মতন। জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে, প্রতিবার আহ্বান জানিয়েছে। দেশবাসীর ভোটে বিজয়ী হলে তিস্তার পানি সমস্যা সহ সব সংকট সমাধানে বিএনপি কাজ করবে বলে জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাধান করার আমরা সুযোগ পাবো ইনশাআল্লাহ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
তিস্তার পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর 11টি পয়েন্টে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি ঘিরে ছিল নানা আয়োজন। মঙ্গলবার সকালে লালমনিরহাটের তিস্তা পাড় থেকে কাউনিয়া পর্যন্ত পদযাত্রা করেন আন্দোলনকারীরা। পানির ন্যায্য হিস্যা না পেয়ে ক্ষোভ জানান স্থানীয়রা। সহকর্মীদের সঙ্গে নিয়ে রফিকুল ইসলামের রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে তাঁবু টানানো, খড়ের গাদায় শুয়ে বসে আছেন অনেকে। মাথায় বুকে লাল রঙের কাপড়ে সাদা অক্ষরে লেখা জাগোবাহে তিস্তা বাঁচাই। এটি তিস্তা বাঁচানোর আন্দোলনের দ্বিতীয় দিনের রংপুরের চিত্র। 11টি পয়েন্টে মঙ্গলবার সকাল থেকেই ছিল বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। বিকেলে উপস্থাপন করা হয় সচেতনতা ও প্রতিবাদী নাটিকা। লালমনিরহাটের তিস্তাপাড়া থেকে কাউনিয়া পর্যন্ত হয় পদযাত্রা। পরে নদীতে নেমে প্লাকার্ড প্রদর্শন করে আন্দোলনকারীরা। এ সময় পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানান তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু। আমরা পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছি। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা তাদেরকে বলি আমাদের আন্তর্জাতিক আইনে যতটুকু আমাদের পানির হিস্যা ততটুকু আমাদেরকে দেয়া হোক, এটাই আমরা জানাতে চাচ্ছি। নীলফামারীর ডালিয়া পয়েন্টের খালগুলোকে ভারত অকার্যকর করে রেখেছে বলে অভিযোগ এলাকাবাসীর। এখানকার কৃষকের জমি, এখানকার মজুরের জমি, এখানকার ধনিক শ্রেণীর জমি সব ভেঙে নিয়ে গেছে। কুড়িগ্রামে তিস্তা বাঁচানোর কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার মানুষ। বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় দিনের পর দিন ভুগতে হচ্ছে এই অঞ্চলের মানুষকে। যখনই তিস্তার দাবি আসছে, পানির দাবি আসছে, তখনই দেখা যাচ্ছে এটা বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশের যেখানে পানি পাওয়ার কথা, যেটা ম্যানেজমেন্ট পরিচালনার কথা, সেগুলো বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। এর আগে নৌকায় করে দূর দূরান্ত থেকে কর্মসূচিতে আসেন তিস্তা পাড়ের বাসিন্দারা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের A2I প্রোগ্রামে প্রায় 850 কোটি টাকার দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। অভিযোগ আছে পতিত প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক সহ সংশ্লিষ্ট 14 কর্মকর্তার যোগসাজশে এই অর্থ আত্মসাৎ করা হয়। মঙ্গলবার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে অভিযান চালিয়ে নানা তথ্য প্রমাণ পেয়েছে দুদক। এদিকে 13 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 217 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক এমপি রঞ্জিতের বিরুদ্ধে 4টি মামলা করেছে সংস্থাটি। ফজলে আদিত্যের প্রতিবেদনে বিস্তারিত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রকল্প এসপায়ার টু ইনোভেট A2I এর উদ্দেশ্য ছিল নাগরিক কেন্দ্রিক উদ্ভাবন ও জবাবদিহিতার মধ্যে দেশের এসডিজি অর্জনকে দ্রুততর করা, কিন্তু হয়েছে তার উল্টো। প্রকল্পটির মেয়াদ ছিল 2020 সালের জানুয়ারি থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত। প্রথমে এর আর্থিক ব্যয় ধরা হয় 485 কোটি 45 লাখ টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়ায় 855 কোটি 48 লাখ টাকা। অভিযোগ রয়েছে পতিত সরকার আমলে আইসিটি উপদেষ্টা জয় ও সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক সহ প্রকল্প সংশ্লিষ্ট 14 কর্মকর্তার যোগসাজশে রাষ্ট্রের শত শত কোটি টাকা আত্মসাৎ হয়েছে। এমন অভিযোগে মঙ্গলবার সকালে আইসিটি ভবনের 13 তলায় A2I প্রকল্পের অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এই সময় A2I প্রকল্পের 855 কোটি টাকার দুর্নীতির অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। একপে নামক একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে একটু লিগ্যাল ইস্যু নিয়ে এখানে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের একটা ব্যাপার আছে, সেই অনুমোদনটা এখন পর্যন্ত আমরা পাইনি। এই প্রকল্পের বর্তমান প্রধান কর্মকর্তা অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, চলমান প্রকল্পে বেশ কিছু অপ্রয়োজনীয় খাত ছিল যা এরই মধ্যে বন্ধ করা হয়েছে। এইচডি মিডিয়ার নামে কিছু কাজ করা হয়েছে যেটা পতিত সরকারকে সাপোর্ট করেছে। এই ধরনের কার্যক্রমগুলো যেটা সরাসরি পলিটিক্যালি করা হয়েছিল, যেগুলোর সাথে প্রকৃত ডিজিটাইজেশন কম জড়িত, এই বিষয়গুলো আমরা ডে ওয়ানেই সেপ্টেম্বরের শুরুতেই আমরা এগুলো বন্ধ করেছি। এই দিন দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, 13 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 217 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে যশোর 4 আসনের সাবেক এমপি রঞ্জিত কুমারের বিরুদ্ধে পৃথক 4টি মামলা করা হয়েছে। 12 লক্ষ টাকারও বেশি গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখা এবং তার নামেও 25টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট 39 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা গাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ
প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। রঞ্জিত কুমার রায় ও তার পরিবারের সদস্যদের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে এসব সম্পদ ভোগ দখল ও অর্থ আত্মসাৎ করেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। শিবির বনাম সমন্বয়ক, জুলাই আন্দোলনে কাদের ভূমিকা ছিল বেশি? সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আন্দোলনের ক্রেডিট নেয়ার যুদ্ধ। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ক্রেডিট দাবি করে নীতির ব্যত্যয় ঘটিয়েছে শিবির, আর অভ্যুত্থান কারো একক উদ্যোগে হয়নি বলে জানান নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। এদিকে নিজেদের অবস্থান শক্তিশালীভাবে তুলে ধরতেই সত্য তুলে ধরার দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খানের। জান্নাতুল মোহনার প্রতিবেদন। জুলাই আন্দোলনের দলমত নির্বিশেষে সবাইকে এক কাতারে দেখা গেলেও ৬ মাস পর আন্দোলনের ক্রেডিট নিয়ে চলছে টানাপোড়েন। আন্দোলন কর্মসূচি কারা লিখে দিয়েছে, সমন্বয়করা কার আশ্রয়ে ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কার মাধ্যমে যোগাযোগ হয়েছিল, এমন নানা বিষয়ে ছাত্র শিবির নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে চলছে লড়াই। এ নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ক্রেডিট দাবি করে নীতির ব্যত্যয় ঘটিয়েছে শিবির। এই নিয়ে লড়াইয়ে অভ্যুত্থানের স্পিরিট নিঃশেষ হবে। যখন এরকম একটা রাজনৈতিক বা পলিটিক্যাল একটা আহ্বায়ক স্ট্রাকচার হবে, এখানে কিন্তু স্বাভাবিকভাবেই একটা পলিটিক্যাল নেগোসিয়েশন হবে। তো এই নেগোসিয়েশনের জায়গায় আবার এমন কিছু হয়েছে যেটা ইন্টারনাল ফোরামে থাকার কথা ছিল, কয়েকজনের মাধ্যমে সেটা সোশ্যাল মিডিয়ায় এসেছে, যেটাকে আমরা কখনোই মনে করি না যেটা হওয়া উচিত ছিল। এটা তারা তাদের জায়গা থেকে যে নীতির যে জায়গাটি একসাথে থাকার একটি প্ল্যাটফর্মে, সেটিকে তারা ব্যত্যয় ঘটিয়েছে। এই ক্রেডিট দাবির যদি খেলায় আমরা সামনের দিকে মেতে যাই, তাহলে এই অভ্যুত্থানের যে স্পিরিট, সেই লক্ষ্য থেকে আমরা সরে যাব। আসিফ মাহমুদই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করেন বলে দাবি করেন তিনি। আসিফ মাহমুদ ওই জায়গাটিতে প্রথম যোগাযোগ করছিল, এবং শুধু ওই জায়গায় নয়, আমাদের ধরেন ইউএনের অফিস থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন জায়গায় আমি গিয়েছিলাম, নাহিদ গিয়েছিল, হাসনাত গিয়েছিল, উমামা ফাতেমা গিয়েছিল। আর কোনো পক্ষের একক উদ্যোগে আন্দোলন সফল হয়নি বলে জানান নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। এটা সকলের সম্মিলিত একটা উদ্যোগের জায়গা। সেই সম্মিলিত উদ্যোগকে আমরা এককভাবে কারো শুধুমাত্র একার উদ্যোগ হিসেবে আমরা এটাকে বিবেচনা করতে চাই না। গণ অভ্যুত্থানের ৬ মাস পর কেন ক্রেডিট নিয়ে বিতর্ক উঠছে, এমন প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন, নিজেদের অবস্থান শক্তিশালীভাবে জানান দিতেই সত্য তুলে ধরছেন তারা। এটা ক্রেডিট ভাগাভাগির কোনো বিষয় নয়, বরং যার যে স্টেক ছিল সেই স্টেকটা ক্লেম করার একটা বিষয়। আমরা নিজেদের অবস্থানকে শক্তিশালীভাবে তুলে ধরার চেষ্টা করছি। তবে সবার অংশগ্রহণ না থাকলে ফ্যাসিস্ট পরাজিত করা কারো একার পক্ষে সম্ভব ছিল না বলেই জানান তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘন মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে আগামী 20 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থেই সময় চাওয়া হয়েছে, তবে 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের চেষ্টা করবে প্রসিকিউশন। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। গত বছরের অক্টোবরে জুলাই আগস্ট গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল। সেই প্রেক্ষিতে মঙ্গলবার তৃতীয়বারের মতো হাজির করা হয় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ 16 জনকে। প্রথমে ট্রাইব্যুনালে পা রাখেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। তারপর একে একে প্রিজন ভ্যান থেকে নামেন শাহজাহান খান, ইনু, মেনন, পলক। এরপর আসেন কামাল আহমেদ মজুমদার, আমু, কামরুল, ফারুক খান, আনিসুল হক, সাবেক বিচারপতি মানিক ও দীপুমণি। এরপর শুরু হয় শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতকে জানান, জাতিসংঘের প্রতিবেদন তৈরিতে যেসব তথ্য উপাত্ত সংগৃহীত হয়েছে সেগুলো জোগাড় করে সংযুক্ত করা হবে তদন্ত প্রতিবেদনে। এ সময় আদালত তাড়াহুড়া করতে গিয়ে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত না করার নির্দেশনা দেন। পরে 20 এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সেই সঙ্গে একদিনে এই মামলার আরেক আসামি সোলাইমান সেলিমকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশনা দেন। যাদের বাংলাদেশের কারো পক্ষে কোনো পলিটিক্যাল বায়াসের কোনো কারণ নেই, তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা 2 মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। আদালত যেটা বলেছেন যে তাড়াহুড়া করতে গিয়ে
তদন্ত রিপোর্ট যাতে কোনো ত্রুটিপূর্ণ না হয় সেই ব্যাপারেও খেয়াল রাখবেন। এ সময় তদন্ত কাজে জাতিসংঘের রিপোর্টকে এভিডেন্স হিসেবে ব্যবহারের কথা জানান চিফ প্রসিকিউটর। এবং আমরা জাতিসংঘের কাছে চেয়েছি যে তারা যে সমস্ত ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছেন সেগুলো পাওয়ার ব্যাপারে আমরা তাদেরকে রিকোয়েস্ট জানিয়েছি। সেগুলো আমরা সংগ্রহের একটা প্রক্রিয়ার মধ্যে আছি। যতটুকু পাওয়া যাবে সেটাকে আমরা তদন্ত রিপোর্টের সাথে সংযুক্ত করব। আসামিরা যে কোনো সময় জামিন আবেদন করলে প্রসিকিউশন এর ঘোর বিরোধিতা করবে বলে জানান চিফ প্রসিকিউটর। ভাই লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আওয়ামী সরকারের আমলে গ্রেপ্তার জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে কবে মুক্তি দেওয়া হবে তার সুস্পষ্ট বার্তা না দিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সেই সঙ্গে জামায়াতের নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে এই কথা বলেন জামায়াত আমির। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। মঙ্গলবার বিকেলে নয়াপল্টন মোড়ে জামায়াত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও জামায়াতের প্রতীক ফেরত দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের অংশগ্রহণে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত কানায় কানায় ভরে ওঠে। সমাবেশে উপস্থিত হয়ে বক্তারা জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন। এ সময় অন্তর্বর্তী সরকার 6 মাস পেরিয়ে গেল কেন মুক্তি দিল না সেই প্রশ্ন তুলে জামায়াত ইসলামের নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান তারা। আমরা আজকে জিজ্ঞাসা করতে চাই কোন কারণে বাংলাদেশের জীবিতদের মধ্যে সবচেয়ে নিপীড়িত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্ত দেওয়া হলো না। আমরা মাননীয় আমির জামাতের নির্দেশ চাইব, আমরা মিছিল করব, বিক্ষোভ করব, ঢাকাকে অচল করে দেব। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয়, শেষ নয়, সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়া তিনি জামায়াতকে চোখ না রাঙাতে সতর্ক করে দিয়ে জামায়াতের নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীকও ফিরিয়ে দেওয়ার দাবি জানান। ফ্যাসিবাদের ভাষায় কথা না বলে রাজনৈতিক ভাষায় কথা বলারও আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। ফ্যাসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না, কথা বলবেন রাজনীতিবিদের ভাষায়। সমালোচনা করবেন, চুমু দেব, কিন্তু চোখ রাঙাবেন না মেহেরবানি করে। এই সংগঠন কারো চোখ রাঙানোর পরোয়া করে না। সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রেস ক্লাব হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জনগণের সেবা নিশ্চিতের স্বার্থে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি বলে জানিয়েছেন যুব ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। আর নির্বাচনে জেলা প্রশাসকদের আইনের সর্বোচ্চ প্রয়োগের নির্দেশনা দেন সিসিএ এম নাসির উদ্দিন। মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনে নিজ নিজ অধিবেশন শেষে এসব কথা বলেন তারা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন AHML। রোববার থেকে শুরু হওয়া জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন ছিল মঙ্গলবার দুপুরে। দিনের ষষ্ঠ অধিবেশনে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, কেউ গণহত্যার অভিযোগে অপরাধী হলে তার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকবে না। এ সময় তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে নিজের মত দেন। একজন অফিসার যখন 2-3টা দায়িত্ব পালন করতে হচ্ছে, তাকে কোনোটাই আসলে ঠিকভাবে পালন করা একজন মানুষের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে জনপ্রতিনিধি, প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত। আসন্ন নির্বাচনে জেলা প্রশাসকদের কঠোরভাবে আইন প্রয়োগের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। উপর মহল থেকে কোনো অন্যায় চাপ এলে পাশে থাকার কথাও জানান তিনি। এই যে সামনে যে ইলেকশনটা আসছে, আপনারা আইনের সর্বোচ্চ প্রয়োগ করবেন নিজ উদ্যোগে। আমরা ইলেকশন কমিশন থেকে আইনের সর্বোচ্চ প্রয়োগ করব। আমরা আমাদের যা ক্ষমতা আছে আমরা প্রয়োগ করব। আর উপরের থেকে কোনো চাপ আসলে এটা অ্যাবজর্ব করব আমরা। আপনাদের কোনো চাপের মধ্যে থাকতে হবে না। আপনারা শুধু আইন অনুযায়ী, আইনে যা ক্ষমতা দেওয়া আছে আপনাদেরকে, সেই ক্ষমতাটা আপনারা প্রয়োগ করেন, সেটা চাই।
সম্মেলনে জেলা প্রশাসকদের দলীয় তকমা থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জানান পরিবেশ উপদেষ্টা। এইবারের তো একটা নির্দলীয় ব্যবস্থাপনায় হবে, কাজে এবারে ডিসিদের দলীয় তকমা থাকার কোনো কারণ নেই, কোনো সুযোগ নেই। যদি কোনো ডিসিকে নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো আপত্তি থাকে তিনি সেটা জানালে সেটা আমরা যদি দেখি যৌক্তিক কারণ আছে সেটা আমরা বিবেচনায় নিব, কিন্তু এইবারে ডিসিরা নির্ভরভাবে তাদের কাজ করে যেতে পারবেন, কারণ কোনো ইনফ্লুয়েন্স তাদের উপরে থাকবে না নির্বাচনের ফলকে এইরকম করার বা অন্যরকম করার। পয়লা বৈশাখ জাঁকজমকপূর্ণভাবে হবে বলে জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, কয়েকটি উৎসবে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় সরকার আমলে নিয়েছে। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।